গহীন জঙ্গলের ভৌতিক বাড়ি, সাপত বাড়ি। বাংলাদেশের উত্তরাঞ্চলে এক প্রত্যন্ত গ্রাম, যার নাম বিশানপুর। ঘন জঙ্গল ঘেরা এই গ্রামটির লোকসংখ্যা খুবই কম। দিনের বেলা গ্রামের মানুষজন চাষবাস নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু সন্ধ্যা হলেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। গ্রামের ঠিক উত্তর পূর্ব কোণে এক বিশাল গহীন জঙ্গল, যা সবাই সাপত জঙ্গল নামে চেনে। জঙ্গলটির নাম এমন হওয়ার কারণ, যুগ যুগ ধরে সেখান থেকে ভৌতিক ঘটনার গল্প শোনা যায়। সেখানে নাকি রাতের বেলায় অদ্ভুত আলো জ্বলে, কান্নার শব্দ শোনা যায়, আর অনেকেই সেখান থেকে ফিরে আসেনি। জঙ্গলের গভীরে একটা পুরনো বাড়ি আছে, যেটাকে সবাই সাপত বাড়ি বলে। গ্রামের কেউই ওই বাড়ির ধারেকাছে যায় না। লোককথা বলে, বাড়িটিতে এক ভয়ঙ্কর আত্মা বাস করে, যা একসময় গ্রামের অমঙ্গল ডেকে এনেছিল। শুরুটা সেই পুরনো সময় থেকে। প্রায় ১৫০ বছর আগে বিশানপুর ছিল বেশ সমৃদ্ধ। গ্রামের জমিদার গিরিধারী সিংহ ছিলেন প্রভাবশালী ব্যক্তি, তবে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। গরিব কৃষকদের ওপর চরম অত্যাচার করতেন, তাদের কাজ করিয়ে নিতেন অমানুষিক শর্তে। গ্রামের ঠিক মাঝখানে একটা মেলাঘর ছিল, যেখানে প্রতি পূর্ণিমায় জমিদার তার প্রজাদের নিয়ে উৎসব করতেন। কিন্তু তার প্রাসাদের গভীর এক গোপন দিক ছিল। কথিত আছে, জমিদারের বাড়ির ভেতরেই ছিল এক বিশাল গোপন কক্ষ, যেখানে তিনি মানুষ বলি দিতেন। এই বলি ছিল জমিদারের কালো শক্তি আহরণের পদ্ধতি। একবার এক পূর্ণিমা রাতে জমিদার তার প্রাসাদের আঙ্গিনায় গ্রামের সুন্দরী এক মেয়ে কমলাকে বলি দেওয়ার জন্য নিয়ে আসেন। কমলা ছিল গ্রামের সাধারণ কৃষকের মেয়ে। সবাই জানত সে খুব পবিত্র হৃদয়ের, কিন্তু জমিদারের অভিলাষ তাকে নিজের অন্ধকার সাধনায় বলি দেওয়ার দিকে ঠেলে দেয়। যেদিন কমলাকে বলি দেওয়া হয়, সেই দিন থেকেই গ্রামের ওপর এক অভিশাপ নেমে আসে। জমিদারের প্রাসাদ থেকে শুরু হয় অদ্ভুত কান্না, আর সেই রাতেই প্রাসাদে আগুন লেগে যায়। জমিদার সহ তার পুরো পরিবার পুড়ে মারা যায়। সাপত জঙ্গলের জন্ম। যে জায়গায় জমিদারের প্রাসাদ ছিল, সেখানেই পরে জন্মায় এই ঘন জঙ্গল। গ্রামের মানুষ বিশ্বাস করে, জমিদারের কালো শক্তির অভিশাপে এই জায়গাটা ভয়ঙ্কর হয়ে গেছে। যারা জঙ্গলের দিকে যায়, তারা নাকি আর ফিরে আসে না। এরপর গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয়, এই জায়গাটাকে এড়িয়ে চলবে। জঙ্গলের চারপাশে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষজন জঙ্গলটাকে ভুলে যায়। গল্পের বর্তমান। এখনকার সময়ে বিশানপুর গ্রামের একদল তরুণ তরুণী জঙ্গলের গল্প শুনে উৎসাহিত হয়। এদের মধ্যে ছিল রাহাত, তুষার, মিতা আর সোহেল। তারা গ্রামের স্কুলে শিক্ষকতা করত এবং শহর থেকে আসা শিক্ষিত তরুণ তরুণী হওয়ায় গ্রামের কুসংস্কারে বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় তারা সিদ্ধান্ত নেয়, সাপত জঙ্গলের গল্পের সত্যতা খুঁজে বের করবে। রাহাত বলে, ভয় পাওয়ার কিছু নেই, সব গল্পই গুজ। আমরা গিয়ে দেখব সেখানে কি আছে। জঙ্গলের প্রথম রাত। তাদের অভিযানের দিন ছিল অমাবস্যার রাত। মশাল, দড়ি, খাবার আর ক্যামেরা নিয়ে তারা রওনা দেয়। জঙ্গলের প্রবেশপথে পৌঁছে তারা দেখে, সেই পুরনো বাঁশের বেড়াগুলো মাকড়সার জালে ঢাকা পড়ে গেছে। মিতা কিছুটা ভয় পেয়ে বলে, আমাদের কি সত্যিই এখানে ঢোকা উচিত? তুষার মশাল হাতে নিয়ে বলে, সবই মিথ্যে, কিছুই হবে না, চলস বাই। তারা জঙ্গলে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই তারা অনুভব করে, জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা। আশপাশে পেঁচার ডাক আর শুকনো পাতা মারানোর শব্দ ছাড়া কোনো শব্দ নেই। কিছুক্ষণ হাঁটার পর তারা পুরনো একটা সরু পথ খুঁজে পায়। সেই পথে এগোতেই দূরে একটা কাঠের বাড়ি দেখা যায়। সাপত বাড়ির রহস্য। বাড়িটা ছিল একদম ভাঙাচোরা। ঘরের দেয়ালে শ্যাওলা জমে গেছে, ছাদে বড় বড় ফাটল। রাহাত মশাল উঁচিয়ে বলে, এটাই কি সেই ভুতুরে বাড়ি? তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে মেঝেতে ধুলা জমে আছে। একটি পুরনো ঝুলন্ত খাটে ধ্বংস হয়ে যাওয়া কঙ্কালের মতো কাঠামো পড়ে আছে। হঠাৎ তারা দেখে, ঘরের এক কোণে একটা আয়না রাখা। আয়নাটার গায়ে অদ্ভুত লাল রঙের দাগ। মিতা আয়নার দিকে এগিয়ে যায়, আর তখনই আয়নার মধ্য থেকে ভেসে আসে এক নারীর করুণ চিৎকার। মিতা আতঙ্কে পিছিয়ে পড়ে। তুষার ভয় পেয়ে বলে, চল এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু দরজা খুলতেই তারা দেখে, বাইরে কোনো পথ নেই। পুরো জায়গাটা যেন অন্ধকারে ডুবে গেছে। ভয়ঙ্কর মুখোমুখি। তারা বুঝতে পারে, বাড়িটা তাদের আটকে ফেলেছে। চারপাশ থেকে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বিতে থাকে। হঠাৎ দেয়ালে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। একজন নারীর মতো, কিন্তু মুখমণ্ডল বিকৃত, চোখগুলো লাল আগুনের মতো। নারী কণ্ঠে গম্ভীর স্বরে শোনা যায়, তোমরা কেন এসেছ আমার বাড়িতে? চলে যাও, নইলে সবাই মরবে। রাহাত সাহস করে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি আমাদের কিছু করতে পারবে না। ভূতটা হেসে বলে, আমার নাম কমলা। আমি অভিশপ্ত আত্মা।
এই বাড়ি আর এই জঙ্গল আমার। কেউ এখানে এলে বেঁচে ফিরতে পারে না। অভিশপ্ত রাতের ভয়াবহতা। বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তারা দেখতে পায় পুরো জায়গাটা অদ্ভুতভাবে ঘুরপাক খাচ্ছে। বাড়ির প্রতিটি দরজা আর জানালা যেন এক ভিন্ন জায়গায় খোলে। মিতা একসময় অজ্ঞান হয়ে পড়ে। তুষার আর সোহেল মিতাকে টেনে নিয়ে যায় একটা ঘরে। সেখানে একটা বই পড়ে থাকতে দেখে তারা। বইটা খুলতেই অদ্ভুত মন্ত্র লেখা পায়। রাহাত বুঝতে পারে এই বিয়ের মন্ত্রী জঙ্গল আর বাড়িটাকে অভিশপ্ত করেছে। তারা মন্ত্র পড়ার চেষ্টা করলে চারপাশের বাতাস আরও ভয়ঙ্করভাবে ঘুরতে শুরু করে। হঠাৎ করে কমলার ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ায়। তার গলায় ছিল রক্তমাখা মালা আর মুখে ভয়ঙ্কর হাসি। শেষ রক্ষা। তুষার বইটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সোহেল মশালের আগুন দিয়ে বইটায় আগুন ধরায়। তখনই কমলার চিৎকার শুরু হয়। পুরো বাড়ি কেঁপে ওঠে আর একসময় তাদের সামনে মেঝে ভেঙে যায়। তারা সবাই মিলে মিতাকে নিয়ে বাইরে দৌড় দেয়। জঙ্গলের ভেতর দিয়ে ছুটতে ছুটতে তারা হঠাৎ করেই মূল পথ খুঁজে পায়। একসময় তারা গ্রামে ফিরে আসে। অভিশাপ মুক্তি নাকি নতুন সংকেত? গ্রামে ফিরে তারা দেখে পুরো গ্রাম জ্বলজ্বল করছে। মনে হচ্ছে কালো মেঘ কেটে গেছে। তবে সেই রাত থেকে রাহাত, তুষার, মিতা আর সোহেল প্রায়ই স্বপ্নে এক নারীর কান্না শুনতে পায়। হয়তো কমলার আত্মা তাদের দিকে নজর রেখেছে, বা হয়তো গল্প এখানেই শেষ হয়নি। শাপত জঙ্গল আর শাপত বাড়ি থেকে মুক্তি পেলেও অভিশাপ হয়তো তাদের রক্তে মিশে গেছে চিরদিনের জন্য। এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কালকে এই গল্পের দ্বিতীয় পার্ট আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।